হাই, আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটা একটি চাইনিজ রোমান্টিক কমেডি মুভি। মুভিটির নাম হচ্ছে প্লিজ ইনলাইটেন মি। তো চলুন মুভি কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক।你干嘛推人啊？我还要打你呢！这等刀碰太上皇吗？你干嘛？破坏了身子。嗨，苏珊。Darling， 不会放弃的。তো মুভির শুরু হয় একটা মেয়েকে দেখিয়ে। মেয়েটির নাম লিনজি আর বয়স এখন মাত্র 24 আর দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। কিন্তু লিনজির একটা সমস্যা আছে, সে সবসময় স্বপ্ন দেখে কোনো একদিন একটা রাজপুত্র আসবে, ওকে খুব কাছ থেকে টেনে নেবে আর কিস করবে। আসলে লিনজি এখনো সিঙ্গেল, তাই মাঝে মাঝে এসব ফ্যান্টাসি ঘুরে বেড়ায় তার মাথায়। অন্যদিকে আমরা দেখি লিনজির বাবাকে হঠাৎ করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শরীর ভালো নেই, তাই ডক্টর নার্স তাড়াতাড়ি তাকে ওয়ার্ডের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো এই সিচুয়েশনেও লোকটি একদম সিরিয়াস মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে ব্যস্ত। লিনজির মা তখন বিরক্ত হয়ে বলে এখন এইসব কথা বলার সময়। কিন্তু লিনজির বাবা একদম ঠান্ডা মস্তিষ্কে বলে প্রত্যেকটা সময়কে কাজে লাগানো উচিত। ঠিক তখনই লিনজি দৌড়ে বাবাকে দেখতে চলে আসে, কিন্তু আসতেই এমন একটা ব্যাপার দেখে তো অবাক হয়ে যায়। লিনজি দেখে তার বাবা পকেট থেকে লিনজির ছবি বের করে সবার সামনে ধরে বলতেছে এটা আমার মেয়ে, বয়স 24, দেখতে অনেক সুন্দর। তোমাদের মধ্যে কেউ যদি লিনজিকে বিয়ে করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে দেখা করো, আর যদি কোনো সুপাত্র জানা থাকে তবে প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। মানে লোকটা হাসপাতালে এসেও মেয়ের জন্য বর খুঁজতে বসে গেছে। তো এরপর লিনজির বাবাকে জোর করেই অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়, বাট এই ডক্টরটা লিনজির ছবি এখনো উল্টে পাল্টে দেখতেই আছে। এরপর আমরা দেখি লিনজির বাবার অপারেশন সাকসেসফুল হয় এবং ডক্টররা সফলভাবে একটা টিউমার বের করে। আর এই অপারেশনটা ওই ডক্টরটাই করেছে যে লিনজির ছবি উল্টে পাল্টে দেখছিল। আর এই ডক্টরের নাম হচ্ছে ডক্টর গুই। তো গুই লিনজির বাবার অপারেশন করেছে, তাই লিনজি ইমোশনাল হয়ে ডক্টর গুইকে থ্যাংক ইউ বলে। তো কিছু নার্সের কথাই জানা যায় গুই প্রায় 24 ঘন্টায় হাসপাতালে থাকে, আর রাতেও এখানকার ছোট্ট একটা রুমে ঘুমায়, মানে যদি কোনো পেশেন্টের দরকার হয় আর কি। তাই সে সবসময় এখানে থাকে। সপ্তাহে বড়জোর 1-2 দিন বাসায় যায়, বাকি পুরো সময় হাসপাতালেই থাকে। আর একটা ব্যাপার হলো ডক্টর গুই এতটাই হ্যান্ডসাম যে হাসপাতালের প্রায় সব নার্সই তার উপর ক্রাশ খেয়ে বসে আছে। করিডোর দিয়ে হাঁটার সময় গুই হঠাৎ একটা কেবিনের দরজার দিকে তাকায়। দেখা যায় ওই কেবিনের ভিতরে লিনজির বাবা মা বসে আছেন আর লিনজি ঘুমিয়ে আছে। গুই তখন পকেট থেকে সেই ছবিটা বের করে আর বুঝতে পারে তাহলে এটাই সেই মেয়ে। ঠিক তখনই লিনজি হঠাৎ থেকে ঘুম থেকে জেগে ওঠে। গুই দ্রুত কোথাও লুকিয়ে পড়ে, কিন্তু অদ্ভুতভাবে তার হার্টবিট বেড়ে যায়। মানে গুই হয়তো নিজের অজান্তেই লিনজিকে একটু একটু করে লাইক করতে শুরু করেছে, কিন্তু লিনজি তখন গুইকে দেখতে পায় না। পরের দিন সকাল হতে না হতেই হঠাৎ কয়েকজন গুন্ডা টাইপের লোক হাজির হয় হাসপাতালে। তারা ঢুকেই ডক্টর গুইয়ের খোঁজ করতে থাকে। ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল নিশ্চিত কিছু একটা গোলমাল করার জন্যই এসেছে। ওদিকে লিনজি দূর থেকে সবকিছু খেয়াল করছিল। তার ঠিক পিছন দিয়েই গুই ধীরে ধীরে আসছিল। লোকগুলো হঠাৎ গুইকে দেখে এগিয়ে আসে। গুই কিছু একটা আন্দাজ করে লিনজির হাত ধরে ওকে পিছনে সরিয়ে দেয়। তারপর সে লোকগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। একটা লোক তখন গুইকে বলে দেখো আমার বউ পেট ব্যথায় ভুগছিল, তুমি কেন তার পরীক্ষা করলে না? গুই তখন লোকটির হাতের পেপারস দেখে বলে তিনি আমাদের বিভাগে নিবন্ধন করেননি। কিন্তু লোকগুলো এসব একদমই শুনতে রাজি নয়। লোকটি তখন কার যেন একটা পরিচয় দিয়ে বলে আমি তার বন্ধু। গুই বলে ডক্টরের কাছে সব পেশেন্টই সমান, তাই ডক্টর দেখাতে চাইলে দয়া করে নিবন্ধন করুন। এই বলে গুই যেতে ধরলে লোকটি আবার গুইকে আটকাই বলে তুই আমার বউকে যে কষ্ট দিয়েছ আমি তোমাকেও সেই কষ্ট দিব। তখনই এই ছেলেটি বলে এই যে আঙ্কেল, এখানে দাঙ্গা হাঙ্গামা করার জায়গা নয়। লোকটি তখন ছেলেটিকে ধাক্কা মারে। আর এই যে শুরু হলো একটুর মাঝেই ব্যাপারটা হাতাহাতিতে গড়ায়। লিনজি দূর থেকে এসব দেখে পুরো অবাক হয়ে যায়। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকা লিনজি আর থাকতে পারে না। সে দ্রুত ভিড়ের মধ্যে ঢুকে একে একে সবাইকে ঠেলে সরিয়ে দিতে থাকে। ঠিক তখনই এক লোকের ধাক্কায় লিনজি সরাসরি গুইয়ের গায়ে গিয়ে পড়ে। গুই তখন তাড়াতাড়ি করে লিনজিকে ধরে ফেলে যাতে সে পড়ে না যায়। এরপর আমরা দেখি লিনজি হাসপাতালে গুইয়ের রেস্ট রুমে বসে আছে। ঠিক তখনই ওখানে গুই এসে ঢোকে। গুই হেসে বলে তোমার কিন্তু অনেক সাহস। লিনজি একটু লজ্জা পেয়ে যায়। গুই লক্ষ্য করে লিনজির ওই সময় কপালে একটু আঁচড় লেগেছে।
ব্যাস পকেট থেকে একটা ব্যান্ডেজ বের করে নিজের হাতে লিঞ্জির কপালে লাগিয়ে দেয়। এরপর বলে, চিন্তা করো না, কোনো সমস্যা হবে না, আর দাগও থাকবে না। সাবাস। লিঞ্জি একটু চুপ থেকে বলে, আজকে আমি যা করেছি এটা প্লিজ আমার বাবা মাকে কিছু বলো না। গুই মুচকি হেসে বলে, ঠিক আছে, বলবো না। এটা শুনে লিঞ্জি খুশি হয়ে যায়। গুই বলে, তুমি যদি ঘুমাতে চাও এখানেই ঘুমিয়ে নিতে পারো, ওই তো আমার সিঙ্গেল একটা বেডও আছে। এটা যেহেতু গুইয়ের রেস্ট রুম, আবার গুই যেহেতু এখানে বেশিরভাগ সময় রাতেও থাকে, তাই এটা শুনে লিঞ্জি লজ্জায় পড়ে যায় ও লজ্জায় তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। সিনেমার পরের দিন সকালে আসলে আমরা দেখি লিঞ্জির বাবা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে এবং ডক্টররা এসে তার চেক আপ করতেছে। ডক্টর লিঞ্জির মাকে বলে, আপনারা তার অনেক ভালো যত্ন নিয়েছেন। এদিকে লিঞ্জিকে দেখি সে তখন ডক্টর গুইয়ের দিকেই তাকিয়ে আছে। গুই চলে যাওয়ার সময় লিঞ্জি গুইয়ের সামনে এসে দাঁড়ায়, বাট কোনো কিছু বলে না। তখন গুইও কিছু না বলে সেখান থেকে চলে যায়। এবার সিন চলে আসে হট অ্যান্ড সেক্সি একটা মেয়ের কাছে। পরদিন সকালে আকাশ কালো করে প্রচন্ড বৃষ্টি নামে। লিঞ্জি তার বাবার জন্য খাবার নিয়ে বাসে করে হাসপাতালে যাচ্ছে। বাসটা এগিয়ে চলতে চলতে একটা বাস স্টপে এসে থামে, আর ঠিক তখনই দেখা যায় ওই স্টপে গুই দাঁড়িয়ে আছে। গুই বাইরে থেকে লিঞ্জিকে দেখে সেই বাসেই উঠে লিঞ্জির পাশেই বসে পড়ে। লিঞ্জি বাসে উঠে ঘুমিয়ে পড়েছিল, তাই সে এখনো গুইকে দেখেইনি। ঘুমের ঘরে সে অজান্তেই গুইয়ের কাঁধে মাথা রাখে, কিন্তু গুই কিছু বলে না, চুপচাপ তাকিয়ে থাকে। একটু পর লিঞ্জির ঘুম ভাঙে, বাট সে এখনো গুইকে দেখেনি। বাহিরে তাকিয়ে বিড়বিড় করে বলতে থাকে, এত বৃষ্টি হচ্ছে কেন, আমি এবার কিভাবে যাব? গুই পাশে বসে শুনছিল। সে হেসে বলে, কেন, তুমি ছাতা আনোনি? লিঞ্জি তখনও জানতো না পাশে কে বসে আছে। সে বলে, বাড়ি থেকে যখন বের হচ্ছিলাম তখন তো অনেক রোদ ছিল। এবার লিঞ্জি তাকাতেই তো শখ। গুই মজা করে বলে, কিন্তু আমি যতদূর জানি রোদ হোক বা বৃষ্টি, মেয়েরা সবসময় ছাতা সঙ্গে রাখে। লিঞ্জি একটু হেসে বলে, আমি এরকমই, আমি তো বৃষ্টিতে ভিজতে ভালোবাসি, কিন্তু মা বাবা বকবে বলে ছাতা নিয়ে বের হই। আজকে বের হওয়ার সময় রোদ ছিল, তাই আনিনি। গুই তখন লিঞ্জির হাতে থাকা ব্যাগের দিকে তাকিয়ে বলে, তুমি কি নিয়ে যাচ্ছ? ভেতর থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। লিঞ্জি হেসে বলে, আমি বাবার জন্য চিকেন স্যুপ বানিয়েছি। গুই মজা করে বলে, তুমি কি তোমার ফিউচার হাজবেন্ডকেও এরকম ভালো ভালো রান্না করে খাওয়াবে? লিঞ্জি হেসে বলে, অবশ্যই, আমার মা আমাকে অনেক রান্না শিখিয়েছেন, আর আমার মাও বাবার প্রতি অনেক কেয়ারিং। এরপর তারা দুজনেই একসঙ্গে বাস থেকে নেমে যায়। কিন্তু সমস্যা হচ্ছে লিঞ্জি তো ছাতা আনেনি, তাহলে এখন সে কিভাবে হাসপাতালে যাবে? গুই ঘড়িতে টাইম দেখে বলে, চিন্তা করো না, এখনো হাসপাতালে পৌঁছাতে বেশ সময় আছে। কিন্তু লিঞ্জি উদ্বিগ্ন হয়ে বলে, না, আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, বাবাকে ঠিক 7:30টার মধ্যেই ব্রেকফাস্ট করাতে হবে। এই কথা বলে আর দেরি না করে লিঞ্জি দৌড় দেওয়া শুরু করে। গুই অবাক হয়, বাট সেও তখন লিঞ্জির পিছনে দৌড় দেয়। তারপর গুই নিজের শার্টটা এইভাবে সরিয়ে ধরে আর দুজন একসঙ্গে সেটার নিচে এসে দৌড়াতে থাকে। তাতে অন্তত এত বৃষ্টির মধ্যেও কিছুটা কম ভিজে হাসপাতালে পৌঁছে যায়। আর মুহূর্তটাও তো অনেক রোমান্টিক। হাসপাতালে ঢুকেই লিঞ্জি পকেট থেকে টিস্যু বের করে গুইয়ের মুখটা মুছে দিতে গিয়ে লজ্জা পেয়ে থেমে যায়। তাই টিস্যুটা গুইয়ের হাতে দিয়ে বলে, ধন্যবাদ, আবার দেখা হবে। এই বলে লিঞ্জি মুসকি মুসকি হাসতে হাসতে চলে যাচ্ছে, কারণ মুহূর্তগুলো অনেক রোমান্টিক ছিল। তখনই গুই ব্যাগ থেকে ছাতা বের করে লিঞ্জিকে বলে, এটা নাও, তোমার কাজে লাগবে। এটা দেখে লিঞ্জি পুরো অবাক, কারণ গুই ছাতাটা তো আগেই দিতে পারতো। আসলে গুই ইচ্ছে করে এতক্ষণ ছাতাটা বের করেনি শুধু লিঞ্জির সঙ্গে সময় কাটানোর জন্য। এরপর শানশানকে দেখা যায় সে হাসপাতালে লিঞ্জির বাবাকে দেখতে এসেছে। আর জানেনই তো শানশান অনেক স্মার্ট মেয়ে, তাই পুরো একদম মডেল সেজে চলে এসেছে। কিন্তু সমস্যা হলো এভাবে যেতে যেতে হঠাৎ ডক্টর গুইয়ের সাথেই ধাক্কা লাগে। বাট গুই সরি টরি কোনো কিছু না বলেই চলে যাচ্ছে দেখে শানশানের অ্যাটিটিউডে লাগে, তাই সে আবার ইচ্ছে করে আর একটা ধাক্কা মারে। এরপর ফুল অ্যাটিটিউডে বলে, হাই, আমি কি জানতে পারি ওয়ার্ড 305 কোথায়? গুই দ্বিতীয় তলা বলে যেতে ধরলে শানশান সঙ্গে সঙ্গে গুইকে আবারও থামিয়ে বলে, একটা সুন্দরী মেয়ে এত বড় বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি কি সেটা দেখতে পাচ্ছ না? একটু তো হেল্প করতে পারতে। কিন্তু গুই কোনো পাত্তা না দিয়ে সোজা চলে যায়। একটু পরেই সেখানে লিঞ্জি আসে ও গন্ধ শুকে বলে, এত তীব্র পারফিউমের গন্ধ, আমি নিশ্চিত এটা শানশানই এসেছে, কিন্তু ও এখানে কেন এসেছে? এদিকে লিঞ্জির বাবা শানশানকে দেখে বেশ খুশি হয়ে যায়। আসলে শানশান শুধু লিঞ্জির বন্ধু না, ওর বাবার সঙ্গেও সম্পর্কটা একদম বন্ধুর মতোই। এসেই শানশান আর লিঞ্জির বাবা জমিয়ে গল্প করতে থাকে। শানশান লিঞ্জির বাবাকে বলে, আমি তোমার জন্য তোমার পছন্দের খাবার নিয়ে এসেছি। লিঞ্জির বাবা বলে, কিন্তু ডক্টর বলেছে আমাকে এখন শুধু হালকা খাবার খেতে হবে। শানশান বলে, চাচা আগে দেখো আমি কি এনেছি, দেখো ইনস্ট্যান্ট হটপট। চাচা বলে, ওয়াও, এটা তো দারুণ, তবে শোনো লিঞ্জি যেন এটা না জানে। কিন্তু তখনই লিঞ্জি চলে আসে আর এসব দেখে বলে, শানশান এসব কি এনেছো? অপারেশনের পর এসব খাওয়া যাবে না, এসব সরিয়ে রাখো। শানশান বলে, সমস্যা নেই চাচা, এই দেখো এটাও এনেছি, এটা পেটের জন্য ভালো, আর তোমার জন্য একটা ফেসিয়ালও এনেছি, স্কিন একদম গ্লাসি হয়ে যাবে, ঠিক আমার মতো। তুমি লিঞ্জির আর আমার ত্বকটা দেখো, একদম ভিন্ন।
চাচা বলে লিঞ্জি তোর ত্বকটা কিন্তু অনেক রুক্ষ, আর এটা নিয়ে তোর কোনো মাথা ব্যথাও নেই, এতে তোর জন্য প্রেমিক পাওয়া কঠিন হয়ে যাবে। শানশান বলে একটা কাজ করো চাচা, এই হাসপাতালে যদি কোনো সিঙ্গেল ও হ্যান্ডসাম ছেলে থাকে তাহলে ওর সঙ্গে সেটিং করে দাও। চাচা বলে ঠিক বলেছ, আমি অলরেডি সেটাই করতেছি, ওর বিয়ের বিজ্ঞাপনও দিয়েছি। এসব শুনে লিঞ্জি তো পুরো অবাক। ঠিক তখনই চেক আপ করার জন্য গুই আসে। গুইকে ডাক্তারের পোশাকে দেখে শানশান পুরো অবাক। লিঞ্জির বাবা লিঞ্জিকে বলে জানিস আমি তোর ছবি ডক্টর গুইকেও একটা দিয়েছি, যদি তারও তোকে পছন্দ হয়। এটা শুনে লিঞ্জি লজ্জায় পানি খেতে ব্যস্ত হয়ে পড়ে। গুই লিঞ্জির দিকে তাকিয়ে বলে আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হবে, তোমার বাবার রিকভারি হতে সময় লাগবে। লিঞ্জি আরো খুশি হয়ে যায়। এবার শানশান বুঝতে পারে এটাই সেই ডক্টর যার উপর লিঞ্জি ক্রাশ খেয়েছে। শানশান এটা বলতেই ধরতেই লিঞ্জি শানশানের মুখ চেপে ধরে টেনে বাহিরে নিয়ে যায়, কারণ এখানে তার বাবা শুনতে পারবে। শানশান মজা করে বলে তুই যার উপরে ক্রাশ খেয়েছিস সে কিন্তু সত্যিই অনেক হ্যান্ডসাম। তুই এক কাজ কর, টার্গেট ধর, অ্যাকশন নে, এখনই কাজ শুরু কর, হুঙ্কার দে, ছাপিয়ে পড়। লিঞ্জি বলে হুঙ্কার? সে তো বেশ মিষ্টি, আমাকেও তো নরম হতে হবে। কিছুক্ষণ পর গুই আরেকজন ডক্টরের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক তখনই গুই বাহিরে তাকিয়ে দেখে লিঞ্জি তার বাবার সঙ্গে একটু ক্যাম্পাসে হাঁটতে বেরিয়েছে। এটা দেখে গুই তার বন্ধুকে বলে চল বাহিরে একটু হাঁটতে যাই। আসলে লিঞ্জি তার বাবাকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছে, কারণ সবে তার অপারেশন হয়েছে, তাই একটু হাঁটাচলা করলে ভালো হবে। কিন্তু লিঞ্জির বাবা আবার অন্য চিন্তায়। তিনি যখনই কোনো হ্যান্ডসাম ছেলেকে দেখেন তখনই লিঞ্জিকে দেখিয়ে বলেন দেখ তো ওকে পছন্দ হয় কিনা। মানে লিঞ্জির বাবা সবসময় ওর জন্য ছেলে খুঁজতেই ব্যস্ত। লিঞ্জি বিরক্ত হয়ে বলে এই ছেলেটার চেয়ে হাসপাতালের ডক্টর গুই তো অনেক হ্যান্ডসাম। তার বাবা বলে কোনো ডক্টর তোকে বিয়ে করবে? তার থেকে ওই ছেলেটাই অনেক ভালো। লিঞ্জি মুখ বাঁকিয়ে বলে না, আমার শুধু ডক্টর গুইকেই ভালো লাগে। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন বলে লিঞ্জি আর তার বাবা দুজনেই একদম চমকে ওঠে। আসলে তাদের ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে ডক্টর গুই। তারা সঙ্গে সঙ্গে এমন ভান করে যেন গুইকে নিয়ে একটুও কথা বলছিল না। ঠিক তখনই লিঞ্জির বাবা হঠাৎ বলে আমার পেটে খুব ব্যথা করছে, চলো ভিতরে যাবি। এই সুযোগে লিঞ্জি তার বাবাকে নিয়ে কেটে পড়ে। গুই আর তার বন্ধু দুজনেই দাঁড়িয়ে সব শুনছিল। গুইয়ের বন্ধু মুস্কি হেসে বলে তোকে কিন্তু মেয়েটা পছন্দ করে। এটা শুনে গুই আরো খুশি হয়ে যায়। আসলে গুই লিঞ্জিকে দেখে এখানে আসলো। এরপর গুই যখন করিডোর দিয়ে হাঁটছিল ঠিক তখনই আমরা দেখি লিঞ্জি একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে লুকিয়ে লুকিয়ে গুইকে দেখতেছে। লিঞ্জি বাচ্চাটিকে ইশারা করতেই বাচ্চা মেয়েটা দৌড়ে গিয়ে গুইকে জড়িয়ে ধরে। আসলে এটা লিঞ্জির প্ল্যান ছিল। তারপর লিঞ্জি এমন ভাবে সামনে আসে যেন সে বাচ্চাটার পিছনে দৌড়াচ্ছিল। আসল উদ্দেশ্য হলো গুইয়ের সঙ্গে কথা বলার একটা সুযোগ তৈরি করা। এদিকে লিঞ্জিকে দেখে আবার গুই বাকিদেরকে এ কাজে ও কাজে পাঠিয়ে দেয়। লিঞ্জি তখন লজ্জা লজ্জা ফেসে গুইকে বলে আচ্ছা ডক্টর, তোমারও কি এরকম ছোট বাচ্চা আছে? গুই কথাটা শুনে পুরো অবাক। গুই বলে না। এটা শুনে লিঞ্জি মনে মনে দারুণ খুশি হয়ে যায় ও দৌড়ে চলে যায়। এদিকে গুই মৃদু হেসে বলে তোমার কি আরেকটা প্রশ্ন করা উচিত না যে আমি সিঙ্গেল কিনা? সিন কাট হয়ে চলে আসে পরের দিন সকালে। লিঞ্জির বাবা আগের চেয়ে আরো সুস্থ হয়ে গেছে, তাই লিঞ্জির মা একটা নার্সকে ধন্যবাদ দিচ্ছে। ঠিক তখনই গুই সেখানে আসে। লিঞ্জির বাবা বলে ডক্টর গুই, তাহলে কি সেলাই খোলার পর আমি বাড়ি যেতে পারবো? গুই মজা করে বলে আপনি এত তাড়াতাড়ি বাড়ি যেতে চান? লিঞ্জির বাবাও হাসতে হাসতে বলে চিন্তা করো না, আমি মাঝে মাঝে তোমাকে দেখতে আসবো। লিঞ্জির মা বলে সে এখানে থেকে অভ্যস্ত হয়ে গেছে, সবার অনেক যত্ন পেয়েছে। গুই শুনে অনেক খুশি হয়। কিছুক্ষণ পরে লিঞ্জি তার বাবার ডিসচার্জ পেপার পেয়ে যায়। এর মানে কালকেই সে বাবাকে নিয়ে বাড়ি ফিরে যাবে। ঠিক তখনই গুই এসে আরেকটা ফর্ম হাতে তুলে দেয় আর বলে এটাও ফিল আপ করতে হবে। ফর্মটা হাতে নিয়ে লিঞ্জি ধীরে ধীরে বেরিয়ে আসে। কিন্তু লিঞ্জির মনটা খুব খারাপ হয়ে যায়। বাবাকে নিয়ে একবার চলে গেলে এই হাসপাতালে আর আসা হবে না, আর গুইয়ের সঙ্গেও আর দেখা হবে না। এই কথাটা মনে হতেই হঠাৎ ওর মনে একটা তীব্র ইচ্ছা জাগে আরেকবার গুইয়ের সঙ্গে দেখা করার। আর এক মুহূর্ত দেরি না করে লিঞ্জি দৌড়ে লিফটে উঠে উপরে যেতে থাকে। তখনই আমরা দেখি গুইও তখন লিঞ্জিকে দেখতে নিচে এসেছে। কারণ এটা কোনো কথা? তো এইভাবেই দুজন দুজনকে খুঁজতে থাকে, বাট তাদের দেখা হয় না। শেষমেশ দেখা না হয়ে দুজনেরই মনটা খারাপ হয়ে যায়। এরপর লিঞ্জি তার বাবাকে নিয়ে হাসপাতালের বাইরে চলে আসে। হাসপাতালের গেট পার হওয়ার আগে লিঞ্জি আরেকবার পিছনে ফিরে তাকায়। হয়তো শেষবারের মতো গুইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে, কিন্তু না, সেটাও আর হয় না। অবশেষে লিঞ্জি তার পরিবারকে নিয়ে গাড়িতে উঠে পড়ে ও চলে যায়। বাড়িতে ফেরার পর লিঞ্জি আবার পড়াশোনায় মন দেয়। লিঞ্জির মা রান্নাঘরের কাজে ব্যস্ত, আর ওর বাবা তিনি তো সব সময় লিঞ্জির চলাফেরা, কোথায় যাচ্ছে, কি করছে এসব নিয়ে চিন্তিত। অনেকদিন পর সবাই একসঙ্গে খাবার খেতে বসে, সবারই অনেক ভালো লাগে। তো পড়াশোনার জন্য লিঞ্জিকে হেল্প করতে আসে শানশান, আর দুজনে একসঙ্গেই পড়তে বসে। কিন্তু পড়তে পড়তেই শানশান হাল ছেড়ে ঘুমিয়ে পড়ে।
আর বারবার লিঞ্জি শানশানকে টোকা মেরে জাগিয়ে দেয়। ঠিক তখনই শানশানের বাড়ির কলিং বেল বাজে। শানশান দৌড়ে গিয়ে দরজা খোলে, বাট দেখে মনটা খারাপ হয়ে যায়। আমরা দেখি একটা ছেলে গোলাপ হাতে দাঁড়িয়ে আছে। শানশান বিরক্ত হয়ে বলে, আমি কতবার বলেছি আমরা একে অপরের জন্য উপযুক্ত নই। ছেলেটি মিষ্টি করে বলে, শানশান একবার আমাকে সুযোগ দাও, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। তুমি যদি আমার সাথে কিছুদিন কাটাও তাহলে আমার ভালো দিকগুলো দেখতে পাবে। শানশান বলে, তুমি কেন বোঝো না তুমি আমার জন্য পারফেক্ট নও? ছেলেটি বলে, যদি না এমন দিন আসে যখন তুমি আর পুরুষই পছন্দ করো না, ততদিন পর্যন্ত আমি কখনো হাল ছাড়বো না। শানশান তখন দুম করে এমন একটা নাটক শুরু করে যেন তার বয়ফ্রেন্ড এসেছে। তারপর যখন লিঞ্জি বেরিয়ে আসে, ছেলেটি তো পুরো হতভম্ব। একটুও সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে সেখান থেকে কেটে পড়ে। লিঞ্জি বলে, এই ছেলেটার কথা তুই আমাকে বলিসনি যে? শানশান বলে, ওর কথা আর কি বলবো, একেবারে পাগলাটে একটা ছেলে। লিঞ্জি মুখ ভার করে বলে, মিস্টার গুই অনেক হ্যান্ডসাম, যদি আমার জীবনে তাকে পেতাম তো ধন্য হয়ে যেতাম। ঠিক তখনই শানশান এক দুষ্টুমি করে বসে। সে লিঞ্জির ফোন নিয়ে সরাসরি মিস্টার গুইকে একটা মেসেজ পাঠিয়ে দেয়। আন্দাজ পেয়ে লিঞ্জি দৌড়ে এসে এক ঝটকায় ফোনটা শানশানের হাত থেকে কেড়ে নেয়। কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে, মেসেজটা ইতিমধ্যেই সেন্ড হয়ে গেছে। এদিকে গুই তখন হাসপাতালে বসে কাজ করছিল, এমন সময় সেই মেসেজটা আসে। শানশান মেসেজে লিখেছে, আমি কি জানতে পারি তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা? গুই এটা দেখে একটু অবাক হয়, কিন্তু কোনো রিপ্লাই দেয় না। ঠিক সেই মুহূর্তে গুইয়ের ফোনে লিঞ্জির বাবার কল আসে। গুই কল রিসিভ করতেই লিঞ্জির বাবা বলেন, আসলে একটা কথা বলার জন্য তোমাকে ফোন করেছি। আমি কি 2 দিন পরের বদলে একটু দেরিতে চেক আপ করতে আসতে পারি? আমি কিছু কাজ নিয়ে ব্যস্ত আছি। গুই বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর একটু থেমে জিজ্ঞাসা করে, আপনার মেয়ে লিঞ্জি কেমন আছে? এটা শুনে লিঞ্জির বাবা খুশি হয়ে বলে, হ্যাঁ লিঞ্জি অনেক ভালো আছে। তারপরে ফোনটা রেখে দিয়ে মনে মনে বলেন, গুই মানুষটা সত্যিই অনেক ভালো, আমার মেয়েরও খোঁজ নিচ্ছে। তো এর পরের সিন চলে আসে লিঞ্জির কলেজে। লিঞ্জি আর শানশান একই সাথে পড়াশোনা করে। তো শানশান এসে লিঞ্জিকে মজা করে বলে, চল গুইয়ের সাথে তোর দেখা করাই দেই। লিঞ্জি তো এক পায়ে খাড়া। সিন চলে আসে গুইয়ের কাছে। গুই বসে থেকে একজন ডাক্তারের সঙ্গে চেম্বারে কথা বলতেছে। ঠিক তখনই একটা অসাধারণ সুন্দরী মেয়ে ওখানে এসে ঢোকে। ওই ডাক্তারটি মুচকি হেসে বলে, দেবী ফিরে এসেছে। কিন্তু দেবী নামের এই মেয়েটিকে দেখে গুই কেন জানি খুশি হয় না, বরং একটু অস্বস্তিতে পড়ে যায়। দেবী চোখ টিপে বলে, আজকে কি তোমার কাছে সময় আছে? তাহলে চলো একসঙ্গে ডিনার করি। অন্যদিকে আমাদেরকে লিঞ্জির হোস্টেল দেখানো হয়। লিঞ্জির কয়েকটা রুমমেট আছে যাদের প্রত্যেকের আলাদা আলাদা স্বভাব। লিলি নামের একটা মেয়ে আছে যে সবসময় সেজে গুজে থাকতে পছন্দ করে। প্রায় নতুন নতুন বয়ফ্রেন্ড জোটায়, কিন্তু কেউই বেশি দিন টিকে না। আরেকজন আছে যে পুরো উল্টো, নাম টমবয়। নো, টমবয় ছেলে না, এটাও মেয়ে, বাট স্বভাব, কথাবার্তা, পোশাক এবং সব একদম ছেলেদের মতো। তবে এই মেয়েগুলোর সঙ্গে লিঞ্জির সম্পর্ক বেশ ভালো। তো লিঞ্জি তাড়াহুড়ো করে আলমারি খুলে একটার পর একটা জামা কাপড় বের করতে থাকে আর এদিক ওদিক ছুটতে থাকে, কারণ একটাও তার পছন্দ হচ্ছে না। লিলি আর টমবয় লিঞ্জির এসব কীর্তিকাণ্ড দেখতেছে। এসব দেখে টমবয় জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো? লিঞ্জি আপন মনে বলে, না, আর দেরি করা ঠিক হবে না। দেরি করে আমি কোনো বুড়ো লোকের সাথে ডেট করতে চাই না, তাই এক্ষুনি তাকে আমার মনের কথাটা জানাতে হবে। এই বলেই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। আমরা দেখি লিঞ্জি খুশি খুশি মনে হাসপাতালের দিকে যাচ্ছে। তার মানে গুইকে সে আজকে প্রপোজ করতে যাচ্ছে। হাবভাব দেখে মনে হচ্ছে যেভাবেই হোক তার মনের কথাটা গুইকে আজকে জানিয়ে দিবেই। কিন্তু নিজেকে নিজে অনেক সাহস দিতে দিতে লিঞ্জি হাসপাতালে এসে পৌঁছাই। আজকে বলতেই হবে, যা হয় হবে। তারপর গুইকে খুঁজতে খুঁজতে সে একটা রুমের সামনে এসে দাঁড়ায়, কিন্তু ভেতরে তাকাতেই কি যেন দেখে সে পুরো অবাক হয়। গুই এক মেয়েকে বলতেছে, দাও আমি তোমার পাটা মালিশ করে দেই। এটা শুনে লিঞ্জির বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। সে চুপচাপ ওখানে লুকিয়ে পড়ে। মনের মধ্যে যেন সবকিছু ওলট পালট হয়ে যায়। আজ কত আশা নিয়ে এসেছিল, কিন্তু এই দৃশ্য দেখে সবকিছুই যেন শেষ হয়ে গেল। একদম মন খারাপ করে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। এমন সময় গুই তাকে ফোন করে। লিঞ্জি ধীরে ধীরে ফোন রিসিভ করে। ফোনের ওপাশ থেকে বলে, ভুল বুঝে কোথায় যাচ্ছ? লিঞ্জি কিছু বলার আগে আবার পিছন থেকে পরিচিত গলার আওয়াজ শুনতে পায়। সে পিছনে ঘুরে দেখে গুই, আর সেই তার সাথে ফোনে কথা বলতেছে। গুই হেসে বলে, তুমি তো খুব ভালো দৌড়াতে পারো। গুইকে সামনে দেখে লিঞ্জির বুক ধক করে ওঠে। এক মুহূর্তের জন্য ভুল বোঝাবুঝিটাও কেটে যায়। তারপর গুই লিঞ্জিকে তার রেস্ট রুমে নিয়ে আসে। লিঞ্জি কি বলবে বুঝতে পারছিল না, তাই চুপচাপ বসে আছে। যে কফিটা এনেছিল সেটা গুইয়ের দিকে এগিয়ে দেয়। গুই কফিটা নিতে গেলে হঠাৎ ওদের হাতের স্পর্শ লাগে। লিঞ্জি দ্রুত হাত সরিয়ে তো নেয়, বাট তার মনে তখন অন্যরকম এক ভালো লাগা কাজ করছিল। এরপর লিঞ্জি লজ্জা ফেসে বলে, আচ্ছা তুমি আমার ফোন নাম্বার কোথা থেকে পেলে? আমি তো সবসময় সব জায়গায় মায়ের ফোন নাম্বার দেই। গুই এটা শুনে মুচকি হাসে। তারপর একটা ডায়েরি খুলে সেটার ভিতর থেকে লিঞ্জির সেই ছবিটা বের করে, যেটা লিঞ্জির বাবা অপারেশনে যাওয়ার সময় গুইকে দিয়েছিল, আর সেটার পিছনেই লিঞ্জির নাম্বার লেখা ছিল। গুই এবার সেই মেসেজটা বের করে, যেটা একদিন শানশান লিঞ্জির ফোন থেকে করেছিল।
লিনজি তো এটা দেখে পুরো চুপ। লিনজি ভেবেছিল গুই তো ওর নাম্বার জানে না, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে না কে মেসেজ করেছে, কিন্তু এখন তো হাতে নাতে ধরা। গুই মুচকি হেসে বলে, রাত এখন 9টা বাজে, তুমি কি আজ এখানেই থাকছো? কিন্তু এখানে তো একটাই সিঙ্গেল বেড আছে, তাহলে কি তুমি সারা রাত দাঁড়িয়ে থাকবে নাকি আমি? লিনজি দ্রুত বলে, না না না, আমি এক্ষুনি হোস্টেলে ফিরে যাব। গুই কিছু বলে না, শুধু হাত বাড়িয়ে দেয়। লিনজি একটু ইতস্ত করলেও শেষমেশ গুইর হাত ধরে, আর এভাবেই দুজন একসঙ্গে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। আজকের রাতটা লিনজির জন্য বিশেষ একটা রাত, কারণ সে আজকে গুইর হাত ধরে হাঁটতেছে। এর থেকে আনন্দের মুহূর্ত আর কি হতে পারে। একসময় লিনজি চুল থেকে গার্ডারটা খুলে গুইর হাতে বেঁধে দেয়। গুই ভীষণ খুশি হয়। তো কিছুক্ষণ পর লিনজি হোস্টেলে ফিরে আসে। এসে লিলি ও টমবয়কে এখনো জেগে থাকতে দেখে একটু শক খায়। টমবয় বলে, এই এত রাতে কোথায় ছিলি? লিনজি খুশিতে লাফাই লাফাই বলে, আজকে আমার বয়ফ্রেন্ড হয়েছে, তাই আজ আমি অনেক অনেক খুশি। এটা শুনে লিলি টমবয়ও খুশিতে লাফাতে শুরু করে, কারণ লিনজি এর আগে কখনো কারো প্রেমে পড়েনি। তো এরপর দেখি লিনজি ঘুমিয়ে পড়েছে। তখনই গুই ফোন করে বলে, সকাল হয়েছে, তুমি এখনো ঘুম থেকে ওঠোনি? আমি তোমার হোস্টেল গেটে দাঁড়িয়ে আছি। এটা শুনে লিনজি যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেশ হয়ে রেডি সেডি হয়ে চলে আসে। এরপর এসেই দুজনের শরীরের সুগন্ধ আগে ট্রান্সফার করে, মানে একে অপরকে জড়িয়ে ধরে। লিনজি মনে মনে বলে, আজ আমার একটা ইচ্ছে পূরণ হলো। তার মানে তার ইচ্ছেটা হলো মনের মানুষকে জড়িয়ে ধরা। এরপর থেকে লিনজি আর গুই যখনই সময় পায় একসাথে ঘুরতে বের হয় ও অনেক রোমান্টিক মুহূর্ত কাটায়। তো একদিন লিনজি ভালোবেসে গুইয়ের জন্য খাবার রান্না করে হাসপাতালে নিয়ে আসে। তখন হাসপাতালের বাকি নার্সরা নিজেদের মধ্যে কথা বলছিল যে ডক্টর গুইয়ের গার্লফ্রেন্ড এসেছে। এটা শুনে লিনজি মনে করে তারা তাকেই বলতেছে, তাই সে অনেক খুশি হয়। বাট দেখে তার পিছনে দেবী নামের সেই মেয়েটি আর নার্সরা সেই মেয়েকে গুইয়ের গার্লফ্রেন্ড বলতেছে। এটা শুনে মুহূর্তের মাঝে লিনজির মনটা খারাপ হয়ে যায়। নার্সরা আরো বলতে থাকে, দেবী ম্যাম অনেক সুন্দর, ঠিক যেমনটা আমি কল্পনা করেছিলাম, আমাদের স্যারের সাথে সেই মানাবে। এসব শুনে লিনজি মন খারাপ করে চুপচাপ গুইয়ের চেম্বারে গিয়ে টিফিন বক্সটা রেখে দেয়। সেখানে টেবিলের উপর একটা ছবি ছিল, গুই আর লিনজির একসঙ্গে তোলা একটা সুন্দর মুহূর্তের। তখনই পিছন থেকে গুই এসে লিনজিকে আলতো করে জড়িয়ে ধরে বলে, কি ভাবতেছো? লিনজি মন খারাপ সাইডে রেখে বলে, ভাবতেছি যখন তুমি অল্প বয়সী ছিলে তখন তুমি কতটা দুষ্ট ছিলে। গুই মজা করে বলে, ম্যাডাম এখনো আমি বুড়ো হইনি, তাই দুষ্টামিও এখনো আছে, বরং আগের চেয়ে এখন একটু বেশিই আছি। এই বলে দুজনে খুনসুটি করতে থাকলে এমন সময় সেখানে দেবী চলে আসে ও হঠাৎ এভাবে গুইয়ের সাথে একটা মেয়েকে দেখে অবাক হয়ে যায়। এরপর একটা বিয়ের কার্ড দিয়ে বলে, আমাদের বন্ধু কুয়ের বিয়ে, আমাদের দুজনকে বিশেষভাবে নিমন্ত্রণ করেছে। এই বলে দেবী সেখান থেকে চলে গেলে লিনজি দেবীকে নিয়ে গুইয়ের উপর হালকা অভিমান করে, আর গুই সেটা বুঝতে পেরে লিনজির অভিমান ভাঙানোর চেষ্টা করে। তখনই লিনজির ফোনে ওর মা কল করে। ফোন ধরতেই ওপাশ থেকে শুধুই একটা শব্দ শোনা যায়, ইমার্জেন্সি। এটা শুনেই লিনজি আর 1 সেকেন্ডও দেরি না করে দৌড়ে বেরিয়ে যায়। তারপর লিনজি একটা বিশাল বড় হোটেলে পৌঁছায়। দৌড়ে দৌড়ে চারদিকে খুঁজতে থাকে, কিছু একটা ঘটেছে, কিন্তু কি? হঠাৎ একটা রুমের ভিতরে কান্নার আওয়াজ শুনতেই দরজা খুলে ভিতরে ঢোকে। ভিতরে ঢুকেই যা দেখে তাতে পুরো চমকে যায়। লিনজির মা ভীষণ কান্নাকাটি করছে, আর এক মহিলা তাকে বোঝানোর চেষ্টা করতেছে। লিনজির মা কাঁদতে কাঁদতে বলে, আমি তোর বাবাকে ডিভোর্স দিতে চাই। এই কথা শুনে লিনজি পুরো হতবাক, এখনো কিছু বুঝতে পারেনি যে কি হয়েছে। আসলে কাহিনীটা হলো, লিনজির বাবা একটা হোটেলে নতুন কাজ নিয়েছে, আর হোটেল মানে তো সুন্দরী মেয়েদের আসা যাওয়া, তাই লিনজির বাবা লোভ সামলাতে পারেনি। লিনজির মা কাঁদতে কাঁদতে বলে, সে আমাকে ভালোই বাসে না, তাই সে এমনটা করতে পারলো। লিনজি মনে মনে বলে, আমার মায়ের বাস্তব ঘটনা আমাকে একটা শিক্ষা দিল। ডক্টর গুইয়ের সাথেও তো সুন্দরী সুন্দরী নার্সদের ওঠা বসা, তাহলে সেও তো এমনটা করতে পারে। নো নো নো, আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? লিনজি সেই লেভেলের টেনশনে পড়ে যায়। লিনজি এসব শানশানকে সব খুলে বলেও বলে, আমি এখন কি করব বল? শানশান বলে, নো টেনশন বেবি, আমার মাথায় এখন চখাম একটা আইডিয়া এসেছে। লিনজি লাফিয়ে উঠে বলে, কি? শানশান তখন একটা মোমবাতি হাতে ধরে বলে, লাল পানি মানুষের আসল রূপ বের করে দেয়। তারপরে এরা গুইকে লাল পানি খাওয়ানোর প্ল্যান করে, মানে শানশানের বাড়িতে প্ল্যান মতো সবকিছুর আয়োজন করে গুইকে ইনভাইট করে। গুই আবার তার সাথে তার কাজিন গুসাওকেও নিয়ে আসে। গুই তখন লিনজির সাথে গুসাওয়ের পরিচয় করিয়ে দেয়। ঠিক তখনই ঘর থেকে শানশান বেরিয়ে আসে। শানশান আর গুসাও একে অপরকে দেখে অবাক হয়ে বলে, তুমি?
তারপর দুজনেই সাপের মতো ফুসফুস করতে থাকে। লিনজি বুঝতে পারে এরা আগে থেকে একে অপরকে চেনে। আসলে কাহিনী হচ্ছে গুশাও শানশানের এক্স বয়ফ্রেন্ড। লিনজি ভেবেছিল আজকে ডিনার পার্টিটা প্ল্যান মতোই হবে, কিন্তু এক্স বয়ফ্রেন্ডের গল্প বেরিয়ে আসতেই সবকিছু এলোমেলো হয়ে গেল। শানশান তো গুশাওয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে, কিন্তু গুশাও কম যায় না। শানশান যদি দুটো কথা শোনায় তাহলে গুশাও তিনটে শোনায়। এইভাবে একে অপরকে অপমান করতে করতে পরিস্থিতি আরো অস্বস্তিকর হয়ে ওঠে। শেষমেশ সবাই ঝগড়া বন্ধ করে খাওয়া দাওয়ায় মন দেয়। শানশান তখন একটা ট্রেডিশনাল বোতল বের করে বলে, এটা একদম স্পেশাল, সবাইকে খেতে হবে। তারপর চারজন মিলে খেতে শুরু করে। কেউই মাথায় রাখে না যে খাওয়ারও একটা কন্ট্রোল থাকা দরকার। যার যা ইচ্ছা সে তাই খেতে থাকে। এই ড্রিঙ্ক খাওয়ার চক্করে শানশান আর গুশাওয়ের আবার ভাব হয়ে যায়। ওদের এই অবস্থা দেখে গুই আর লিনজি মুখ চেপে হাসতে থাকে। সব শেষে দেখা যায় তাদের প্ল্যান উল্টো কাজ করেছে। মানে তারা প্ল্যান করেছিল গুইকে মাতাল করে গুইয়ের ভিতরের খবর জানবে, বাট গুই তো স্বাভাবিকই আছে, মাতাল হয়েছে লিনজি। আমরা দেখি গুই লিনজিকে কোলে তুলে বেডরুমের দিকে নিয়ে যাচ্ছে আর লিনজি মাতলামো করতেছে। এরপর গুই লিনজিকে বেডে শুইয়ে দেয়। গুই চুপচাপ বসে শুধু লিনজির দিকেই তাকিয়ে থাকে। এই সময় লিনজি তো পুরো একদম কিউটের ডিব্বা হয়ে আছে। এমন সুযোগ কি গুই হাতছাড়া করবে? তাই সে ধীরে ধীরে ঝুঁকে এসে লিনজির কপালে একদম আলতো করে একটা কিস করে। এরপর সকাল হতেই লিনজির ফোনে লিনজির মায়ের কল আসে। লিনজি ঘুম ঘুম চোখে কল রিসিভ করতেই ওপাশ থেকে তার মা বলে, তুই কোথায় আছিস? আজ তোর বাবার হাসপাতালে চেক আপ আছে, ভুলে গেছিস নাকি? এটা শুনে লিনজি লাফ দিয়ে উঠে বসে, কারণ সত্যিই সে পুরো ভুলে গিয়েছিল যে আজ তার বাবার চেক আপ আছে। অন্যদিকে লিনজির বাবাকে হাসপাতালে দেখা যায়, মানে তিনি আগেই চলে এসেছেন চেক আপের জন্য। একটু পরে লিনজিও চলে আসে। লিনজির বাবা লিনজিকে দেখে সেই খুশি হয়ে বলে, তোর জন্য আমি একটা খুব সুন্দর ছেলে খুঁজে পেয়েছি। এই যে ওর নাম শাওজাং, খুব ভালো ডাক্তার, মানে সেও ডাক্তার। বাট এটা শুনে গুইয়ের মুখটা কালো হয়ে যায়। তার সামনেই গার্লফ্রেন্ডের বাবা অন্য একটা ছেলের সঙ্গে তার গার্লফ্রেন্ডের বিয়ের কথা বলছে। কন এটা কি মেনে নেওয়া যায়? লিনজি তো কোচর মোচর করতে করতে একবার এদিকে দেখিচ্ছে একবার ওদিকে। আর সবচেয়ে খারাপ ব্যাপার, ছেলেটা সেই খুশি, মানে ছেলের খুশি দেখে মনে হচ্ছে সেও লিনজিকে সেই পছন্দ করে ফেলেছে। কাল বললে কালকেই বিয়ে। তো গুই তো ভিতরে ভিতরে জ্বলতে শুরু করে। আচরণ দেখে লিনজিও সেটা বুঝতে পারে। ছেলেটি আবার লিনজিকে বলে, তোমার উইচ্যাট নাম্বারটা দিবে, তাহলে তোমার ভালো মন্দ খবর নিতে পারতাম। লিনজি তো বাবার সামনে কিছু বলতেও পারছে না, কি করবে বুঝতেও পারছে না, তাই নিরুপায় হয়ে উইচ্যাট আইডিটা দিয়ে দেয়। এটা দেখে গুইয়ের রাগ তো আরো বেড়ে যায়, তাই কোনো কিছু আর না বলে দুম করে বেরিয়ে যায়। এদিকে লিনজির বাবা বেশ খুশি, কারণ তিনি মনে করছেন মেয়ের জন্য একটা ভালো পাত্র পেয়ে গেছেন। কিন্তু লিনজি তো জানে কি হয়েছে। গুইয়ের রাগ ভাঙানোর জন্য লিনজি গুইকে খুঁজতে থাকে। গুই তখন কিছু নার্স আর ডাক্তারদের সঙ্গে কথা বলছিল। লিনজি সেখানে আসতেই দেখে সেই ছেলেটাও এখানে আছে। লিনজি তখন তাকে একটা আপেল খেতে দেয়। তো সবাই যেহেতু আছে তাই আর কোনো কিছু না বলে শুধু একটু খুনসুটি করেই চলে যায়। আর এটা দেবী দেখে সেও আবার জ্বলতে থাকে। এরপর সিন চলে আসে রাতে। লিনজির বাবা তখনও হাসপাতালে ভর্তি ছিল, তাই লিনজিও পাশের বেডে ঘুমিয়েছে। ঠিক তখনই কেবিনের দরজার ফাঁক দিয়ে লুকিয়ে লুকিয়ে কেউ একজন ঢুকে পড়ে। ধীরে ধীরে এগিয়ে এসে মুখটা শক্ত করে চেপে ধরে, কিন্তু এটা আর কেউ নয়, গুই। লিনজির চোখ বড় বড় করে তাকিয়ে দেখে বাবা তখনও গভীর ঘুমে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। গুই আস্তে করে বলে, এখানে কিন্তু অনেক ছেলে নার্সও আছে। এ কথা বলে সে লিনজির জামার খোলা বোতামগুলো ঠিক করে দেয়। লিনজি তখন মজা করে আবার পা বের করে আর গুই আবার ঢেকে দেয় ও মিষ্টি করে বলে, মনে রেখো তুমি এক ধরনের প্রেমিকা। এই বলে আলতো করে লিনজিকে শুইয়ে দেয়। তারপর ধীরে ধীরে কাছে এসে গালের একপাশে একটা কিস করে। এই কিসটা পেয়ে লিনজি তো মনে মনে দারুণ খুশি হয়ে যায়, কারণ এটাও লিনজির একটা স্বপ্ন ছিল। তো গুই এরপর সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে লিনজি লিফটে গেলে একসাথে গুই আর সেই শাওজাং এর সাথে দেখা হয়। কিন্তু শাওজাং লিনজির দিকে একবার শুধু তাকিয়েই কেন জানি কোনো কিছু না বলে চলে যায়। এটা দেখে লিনজি একটু অবাক হয়ে গুইকে জিজ্ঞেস করে, ও এমন করে চলে গেল কেন? গুই একটা ছোট্ট হাসি দিয়ে ফোনটা তুলে ধরে। গুইয়ের ফোনের ওয়ালপেপারে একটা ছবি ছিল যা শাওজাং দেখে ফেলেছে, আর ও বুঝতেও পেরেছে যে লিনজি আসলে গুইয়ের গার্লফ্রেন্ড। এরপর গুই দুষ্টু স্বরে বলে, আমি ইচ্ছে করে এটা করেছি। লিনজি তখন সেই খুশি হয়ে যায়, কারণ সে একটা ঝামেলা মুক্ত হলো। সিন চলে আসে পরের দিন গুইয়ের কাছে। আমরা দেখি গুই লিনজির জন্য সুন্দর একটা রিং কিনেছে, সেটা সে বের করে দেখতেছে। এমন সময় সেখানে দেবী আসে এবং গুইয়ের সাথে কি যেন একটা কথা বলার জন্য বাহিরে রেখে নিয়ে যায়। এরপর আমরা দেখি দেবী আর গুই একটা বেঞ্চে বসে আছে, আর নার্সরা যেতে যেতে তাদের দেখে ফিসফিস করে বলতেছে, একদম পারফেক্ট জুটি। তো এদিকে দেবী গুইকে বলে, আমেরিকাতে যাওয়ার জন্য এখনো 2টো সিট ফাঁকা আছে, আমি চাই তুমি আর আমি একসঙ্গে গিয়ে আমাদের বাকি ডিগ্রি কমপ্লিট করি। এই কথা বলার সময় দেবী ধীরে ধীরে গুইয়ের হাতটা ধরে,
কিন্তু গুই সঙ্গে সঙ্গে হাতটা ছাড়িয়ে নেয়। তারপর বলে ডিগ্রি কমপ্লিট করার ইচ্ছা আমারও ছিল এবং আছে, তবে আমাকে নিয়ে তুমি যে আশায় আছো সেটা ছেড়ে দাও, কারণ আমি আবার নতুন করে শুরু করেছি। এরপর কফিটা হাতে নিয়ে বলে কফির জন্য অনেক ধন্যবাদ। কথাটা বলেই গুই উঠে দাঁড়ায় আর কোনো কিছু না বলে ওখান থেকে চলে যায়। এদিকে লিঞ্জিকে দেখা যায় সে বাবা মায়ের সঙ্গে হাসপাতালের আশপাশটা এমনি ঘুরে ফিরে দেখতেছে। লিঞ্জির বাবা একটা গাড়ি দেখে বলে এই গাড়িটা অনেক সুন্দর তাই না? লিঞ্জির মা বলে লিঞ্জির বাবা বলে জানো এই গাড়িটার গতি অনেক, আমাদের যদি এমন একটা গাড়ি থাকতো আমি তোমাকে নিয়ে ঘুরে বেড়াতাম। পিছন থেকে দুম করে গুই চলে আসেও বলে আপনি কি এই গাড়িটা চালাতে চাচ্ছেন? লিঞ্জি বলে এটা কি তোমার গাড়ি? গুই বলে লিঞ্জির মা লিঞ্জিকে বলে সে তোমার বড়, তাকে সম্মান দেখিয়ে একটা নমস্কার দাও। লিঞ্জি তো ভেবা চাকায় পড়ে যায়। গুই হেসে বলে আসলে আন্টি আমার অতটাও বেশি বয়স নয়। লিঞ্জির মা বলে আন্টি আমি। লিঞ্জি বুঝে যায় আর একটু এখানে থাকলে কিছু একটা ঘটতে চলেছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি মা বাবার হাত ধরে টেনে এখান থেকে সরে নিয়ে যায়। লিঞ্জির মা বাবা কিন্তু এখনো জানে না যে গুইর সাথে তাদের মেয়ে প্রেম করতেছে। তো কিছুক্ষণ পর লিঞ্জি একটা বই হাতে হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছে, তখনই একটা গাড়ি এসে সেখানে থামে। এরপর দেখি এটা গুইকে দেখতেই লিঞ্জি পিছন দিকে যেতে শুরু করে, বাট গুই এসে কোনো কথা না বলে লিঞ্জিকে সোজা কোলে তুলে নেয়। লিঞ্জি চমকে উঠে বলে গুই এটা কি করছো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু গুই কোনো কথা না বলে সোজা তার বাড়িতে নিয়ে আসে। এরপর বেড়ে শুয়ে দিয়ে বলে নাও এখন কাপড় খোলো। এরপর তো গুই লিঞ্জিকে সুন্দর একটা ড্রেস গিফট করেছে, আর লিঞ্জি এখন সেটা পরে বেরিয়ে আসতেই গুই দেখে তো পুরো মুগ্ধ হয়ে যায়। তো সিন কাট হয়ে চলে আসে একটা পার্টিতে। সেই পার্টিতে দেবীও আছে, কারণ এটা ডক্টরদের পার্টি। তো একটু পর গুইও লিঞ্জিকে নিয়ে সেখানে আসে। লিঞ্জিকে এখানে আনতে দেখে দেবী একদমই খুশি হয় না। ঠিক তখনই একজন ঠাট্টা করে বলে এই বাচ্চা মেয়ে তুমি ডক্টর গুইকে কিভাবে পটালে? এটা শুনতেই গুই বলে ডক্টর লি আমার প্রেমিকার প্রতি ভদ্র আচরণ করুন, আমি খুব তাড়াতাড়ি লিঞ্জিকে বিয়ে করতে চলেছি। এই কথা শুনে দেবীর মুখ কালো হয়ে যায়। আরেকজন ডক্টর বলে গুই তুই সত্যি সত্যি বিয়ে করতে চলেছিস? গুই বলে খুব শীঘ্রই। তখনই আরেকজন বলে কিন্তু আমি তো শুনেছি তুই আমাদের সঙ্গে আমেরিকা যেতে চাস ডিগ্রি কমপ্লিট করতে। আমেরিকা যাওয়ার কথা শুনে লিঞ্জি চমকে ওঠে। সে অবাক হয়ে গুইয়ের দিকে তাকিয়ে বলে তুমি আমেরিকাতে চলে যাচ্ছ? তাহলে আমাকে একবারও বলনি কেন? গুই কোনো কিছু না বলে টপিক চেঞ্জ করে বলে এই নাও একটা আঙ্গুর খাও। তো এরপর সবাই পার্টিতে অনেক মজা করে, বাট দেবীর কিছুই ভালো লাগতেছে না। এদিকে লিঞ্জি তখন ওয়াশরুমে আসে। ঠিক তখনই দেবীও লিপস্টিক লাগাতে সেখানে ঢোকে। এরপর লিপস্টিক লাগাতে লাগাতে বলে সবার চোখে গুই আর আমি একদম পারফেক্ট ম্যাচ। লিঞ্জি দেবীর দিকে তাকিয়ে বলে কারো চোখে পারফেক্ট ম্যাচ হওয়া না হওয়া নিয়ে আমার কিছু যায় আসে না, আমি শুধু জানি আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, এটাই যথেষ্ট। এই বলে লিঞ্জি যেতে ধরতেই দেবী বলে ওঠে কিন্তু গুই তো আমার সাথে আমেরিকাতে চলে যাচ্ছে, এত বড় একটা কথা সে তোমাকে বললো না? একবারও ভয় করছে না যদি গুই সেখানে গিয়ে আর কখনো ফিরে না আসে? এই বলেই দেবী চলে যায়। আর এটা শুনে লিঞ্জি ওখানেই থ মেরে দাঁড়িয়ে থাকে। লিঞ্জির মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। অন্যদিকে গুই তখন হাতে আংটি নিয়ে লিঞ্জির দিকে আসছিল। ও আজ প্রপোজ করার জন্য পুরো প্রস্তুত, কিন্তু হঠাৎ দেবীকে সেখান থেকে বেরিয়ে আসতে দেখে গুই বুঝে যায় এখানে কি ঘটেছে। তাই গুই সরাসরি লিঞ্জির দিকে এগিয়ে যায়, কিন্তু কিছু বলার আগেই লিঞ্জি একদম চুপচাপ ঘুরে সেখান থেকে চলে যায়। গুই তো পুরো অবাক, একদম আন্দাজ করতে পারে দেবী নিশ্চয়ই কিছু বলেছে যার জন্য লিঞ্জি এতটা মন খারাপ করে চলে গেল। গুই তাড়াহুড়ো করে দৌড়ে গিয়ে লিঞ্জিকে আটকায়। লিঞ্জি রেগে বলে তুমি আমেরিকাতে চলে যাচ্ছ তাই না? গুই মাথা নিচু করে বলে হ্যাঁ। কতদিনের জন্য? 6 মাস। লিঞ্জি কাঁদো কাঁদো স্বরে বলে মাঝে মাঝে আমি ভাবি সত্যি আমরা দুজন দুজনের থেকে অনেক আলাদা, হয়তো দেবী ঠিকই বলেছে তুমি আর আমি পারফেক্ট ম্যাচ নই। এই বলে লিঞ্জি আবার যেতে ধরলে গুই বলে লিঞ্জি এই সামান্য কারণে তুমি কিভাবে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? লিঞ্জি ঘুরে বলে এটা সামান্য কারণ। এই বলে আবার যেতে ধরলে গুই আবার দৌড়ে এসে আটকায়। লিঞ্জি এবার রাগ করে জুতোগুলো খুলে গুইয়ের হাতে দিয়ে দেয় এবং ওখানেই একটা বেঞ্চে বসে পড়ে ও তার চোখে জল টলমল করে। গুই ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে নিজের হাতে লিঞ্জির পায়ে জুতোগুলো আবার পরিয়ে দেয়। এরপর গুই লিঞ্জির হাত ধরে বলে চলো আমার সঙ্গে। এরপর গুই লিঞ্জিকে নিয়ে এক দারুণ সুন্দর অ্যামিউজমেন্ট পার্কে যায়। গুইয়ের গায়ের কোটটা খুলে লিঞ্জিকে পরিয়ে দেয় যেন ঠান্ডা না লাগে। চারদিকে এত রঙিন লাইট, উঁচু উঁচু রাইডস আর মিউজিক, লিঞ্জির তো সেই ভালো লেগে যায়। ঠিক তখনই গুই সেই রিংটা লিঞ্জির দিকে ধরে বলে তুমি কি আমার এই ছোট্ট গিফটটা গ্রহণ করবে? লিঞ্জির রিং দেখে বলে তুমি আমার রাগ ভাঙানোর জন্য এগুলো করছো তাই না? গুই এবার হাঁটু গেড়ে বসে চোখে চোখ রেখে বলে আমি এই রিংটা অনেকদিন আগেই কিনেছি। লিঞ্জির চোখ বড় হয়ে যায় যে গুই এত আগে থেকে ওর জন্য এটা কিনে রেখেছে। গুই আরো বলে তুমি যেদিন তোমার চুলের গার্ডারটা দিয়েছিলে আমি এক মুহূর্তের জন্য সেটা খুলিনি।
তুমিও আমার হাতে একটা চিহ্ন রেখেছো, তাই আমিও চাই আমার একটা চিহ্ন তোমার হাতে থাকুক। এরপর গুই একটু মুস্কি হেসে বলে, এটা দেওয়ার আর একটা কারণ আছে, যাতে অন্য সব হ্যান্ডসাম ডাক্তাররা তোমার থেকে দূরে থাকে। লিনজি এতটাই অবাক হয়ে যায় যে শুধু চুপচাপ গুইয়ের দিকে তাকিয়ে থাকে। গুই বলে, এইভাবে আমি হাঁটু গেড়ে আর কতক্ষণ বসে থাকবো? লিনজি মৃদু হেসে বলে, ঠিক আছে, আর বসে থাকতে হবে না, এবার উঠে পড়ো। তারপর গুই ধীরে ধীরে নিজের হাতে সেই রিংটা লিনজির আঙ্গুলে পরিয়ে দেয়, আর সেই মুহূর্তে লিনজির ফেসে খুশি ঝলক দিয়ে ওঠে। এরপর দুজনে আজকের দিনটা অনেক আনন্দ করে কাটায়। দুজনে পুরো পার্কটা ঘুরে বেড়ায়, একসঙ্গে অনেক রাইডস নেয়, হাসে, আনন্দ করে। আর এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়েই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটি ভালো লাগুক বা না লাগুক সেটা কথা নয়, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত যখন দেখেছেন তখন একটা লাইক তো করতেই পারেন, তাই না? আর হ্যাঁ, এখন থেকে এই চ্যানেলেই ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, নয়তো ভিডিও আপলোড করবো বাট আপনি পাবেন না। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।